কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে রাজনীতির মাঠে তোলপাড়। বিএনপির কাছে ৩০টি আসন চাওয়ার দাবি অস্বীকার জামায়াতের। নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত দেখছে এনসিপি। তো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারো সাথেই হয় নাই। আরো অনেকগুলো রাজনৈতিক দল পিআর চাচ্ছে, যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এনসিপির ডাকলে লোক আসে না, আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বক্তব্য ভুলভাবে উপস্থাপনের দাবি বিএনপি মিডিয়া সেলের। অপপ্রচার চালিয়ে স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ রিজভির। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা। উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী ও চিলির সাবেক প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক। নিউ ইয়র্কে আখতারকে হেনস্থার প্রতিবাদে ফুঁসছে এনসিপি। রাজধানীতে বিক্ষোভ, নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ, দায়ী কর্মকর্তাদের শাস্তি ও কনসুলেট প্রধানের পদত্যাগ দাবি। শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প চেয়ে আবেদনের আহ্বান ইসির। আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন, দাবিতে অটল থাকার ঘোষণা নাগরিক পার্টির। রাকসুর পর এবার পেছালো চাকসু নির্বাচনও। 12 অক্টোবরের পরিবর্তে ভোট গ্রহণ 15 তারিখ। প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতেই কমিশনের সিদ্ধান্ত। ত্রিশটি আসন ছাড় নিয়ে সমঝোতা না হওয়ায় পিআরের দাবি সামনে এনে বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হাতে নিয়েছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না কলকাতার দৈনিক পত্রিকা। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্ধৃতি দিয়ে এমন এক সাক্ষাৎকার প্রকাশ করেছে। তবে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিস্তারিত আহমেদ সালেহিনের রিপোর্টে। 2 যুগের বেশি সময় ধরে বন্ধুত্ব থেকে হঠাৎ প্রতিদ্বন্দ্বী। বর্তমানে দেশের অন্যতম 2 রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের এমন মুখোমুখি অবস্থান নিয়ে নানা মহলে রয়েছে প্রশ্ন, সাধারণ মানুষের মাঝেও রয়েছে কৌতূহল। 2 দলের এমন বিপরীতমুখী অবস্থানের কারণ আগামী নির্বাচনে চাহিদা মতো 30টি আসন না দেয় নাখোশ জামাতে ইসলামী। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বিস্ফোরক মন্তব্য উদ্ধৃত করা হয় ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় পত্রিকায়। পত্রিকাটি জানায়, সম্প্রতি সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়কে ঢাকার গুলশানে এক সাক্ষাৎকার দেন মির্জা ফখরুল। সেই সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সমঝোতায় মনোপুত না হয়ে বিএনপিকে চাপে রাখতে পিআরের দাবি সামনে এনেছে জামায়াত। তাদেরকে আর মাথায় উঠতে দেওয়া হবে না বলে সাফ জানান বিএনপি মহাসচিব। মন্তব্য করেন, জামাত যত বড় না শক্তি, বিএনপি অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে তাদের। সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়েও কড়া মন্তব্য করেন মির্জা ফখরুল। সেখানে দাবি করেন, এনসিপি এখন আর কোনো শক্তি নয়, তারা ডাকলে এখন আর লোক আসে না। দলটির এখন একমাত্র লক্ষ্য বিএনপিকে সরকার গঠন করতে না দেয়া। তবে দলটি বিএনপির কাছে আসন সমঝোতার কোনো প্রস্তাব দেয়নি বলেও জানান ফখরুল। অবশ্য সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের অবদানের কথা স্বীকার করেন মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এমন সংশয়ের জবাবে মির্জা ফখরুল দৃঢ়তার সঙ্গে জানান, আগামী রমজানের আগেই হবে ভোট। তবে চূড়ান্তভাবে রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে ডক্টর ইউনূস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে ভোট না হলে মার্চেই তিনি ক্ষমতা ছেড়ে দিবেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের শরিকরা আগামী নির্বাচনে অংশ নিলে আপত্তি নেই বিএনপির, এমনটা দাবি করা হয় ওই সাক্ষাৎকারে। বলা হয়, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সবার অংশগ্রহণ প্রয়োজন। শেখ হাসিনা গত 15 বছরে প্রতিপক্ষকে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয়নি, তার শাস্তি তারা পেয়েছেন। তাই বিএনপি তাদের মতো সেই অন্যায় করতে চায় না। তবে আওয়ামী সরকারের হাতে প্রাণহানি ও রক্তপাত দেখেছে বলে জনগণ এখন তাদের সম্পূর্ণ বিরোধী, সাক্ষাৎকারে বলেন বিএনপি মহাসচিব।
এদিকে ভারত আওয়ামী চশমায় বাংলাদেশকে দেখে ভুল করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ভুল বোঝাবুঝির অবসান হতে হবে। বিএনপি মহাসচিব দাবি করেন, জামাতের রাজনীতির সঙ্গে তাদের কোনো মিল নেই, তারা শুধুই নির্বাচনের শরিক। জামাতকে আর কোনো সুবিধা দিতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। সংবাদটি এমন সময় প্রকাশ হয় যখন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে জামায়াত এনসিপি নেতাদের সঙ্গে নিউ ইয়র্কের পথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতের কলকাতার দৈনিক পত্রিকা এই সময়ে দেয়া মির্জা ফখরুলের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে দাবি করেছে বিএনপির মিডিয়া সেল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং ও মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, সাক্ষাৎকারে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে তা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেননি, যা ভুল ও বিভ্রান্তিকর। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে বিএনপি মহাসচিব কোনো অবান্তর কথা বলেন না। এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী সানবির রুপল। যাচ্ছি তার কাছে। রুপল, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। ধন্যবাদ। রুপল, শুরুতে জানতে চাই যে পত্রিকায় প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার, তা নিয়ে কিন্তু সারাদিনই উত্তাপ ছড়িয়েছে দেশের রাজনীতিতে। আরও জানতে চাই আপনার কাছে। মূলত মামুন, আজকে দিনভর রাজনীতির মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি পত্রিকায় সাক্ষাৎকারে। যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে, হ্যাঁ, এমন একটি সময় এই সাক্ষাৎকারটি প্রকাশ পেল যখন মাঠে নানান রকমের একরকম তালমাটাল অবস্থা কিন্তু চলছে নানান বিষয় নিয়ে, এবং উত্তপ্ত বলা চলে। একদিকে জামাত ইসলামের পিআর ইস্যু, অন্যদিকে নির্বাচন কবে হবে, নির্বাচন আদৌ হবে কিনা, নির্বাচনে কারা অংশ নেবে, এই সমস্ত বিষয়গুলো সেই সাক্ষাৎকারে কিন্তু উঠে এসেছে। এবং যেটি আমরা একটু দেখতে চাই যে সেই সাক্ষাৎকারটিতে উল্লেখযোগ্য কিছু জিনিস, তার মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে, নানান রকমের কথাও কিন্তু এসেছে। তার মধ্যে আপনি শুরুতে দেখতে পাচ্ছেন যে 30টি আসন ছাড় নিয়ে সমঝোতায় না হয় পিআরের দাবিতে বিএনপির ওপর জামাতের চাপ সৃষ্টি। এই বিষয়টি সারা দিনই কিন্তু তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং জামাত তাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং পরবর্তীতে বিকেলবেলা তারা আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতিও প্রকাশ করেছে। এবং যেই বিবৃতি হয়েছে তখন তার আগে পর্যন্ত জামাত কিন্তু তারা বলছে যে এই পুরো দাবিটি সেটি মিথ্যা, বানোয়াট, এবং যদি তার কোনো প্রমাণ থাকে সেই প্রমাণের বিষয়ে তাদেরকে সত্য তথ্যটি উপস্থাপন করতে বলা হয়েছে। যদি সেই সত্য তথ্যটি উপস্থাপন করতে না পারা যায় তাহলে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, এরকম একটি আহ্বানও কিন্তু জানিয়েছেন। এবং একটি দুঃখজনক ঘটনাও হিসেবে উল্লেখ করেছে জামায়াত, এবং তাদের সাথে এরকম কোনো আলোচনাই হয়নি, অথচ যে সাক্ষাৎকারটি প্রকাশ পেয়েছে সেটিকে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে এই বিষয়টি। আরেকটি বিষয় আমরা একটু যে জানতে পেরেছি, যেটি যে সাক্ষাৎকারটি কিন্তু আজ অথবা গতকাল বা গত পরশু নেওয়া হয়নি, আরও বেশ কিছুদিন আগে সাক্ষাৎকারটি নেওয়া হয়েছিল। এবং আপনি যেটি বলছিলেন শুরুতে, এই যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু দেশে নেই, তো এমন সময় সাক্ষাৎকারটি প্রকাশ হলো। এবং তারপর আমরা দেখেছি দিন শেষে বিএনপির পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে ভুলভাবে এই বক্তব্য উপস্থাপন করা হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে তার আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছে। বিএনপির পক্ষ থেকে প্রাথমিকভাবে জামাত তাদের বিবৃতি দিয়েছে, এবং তারপরেই বিএনপি তাদের একটি প্রতিক্রিয়া জানিয়েছে যে এটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এবং গণমাধ্যমকেও সেই বিবৃতিটির শেষের অংশে বলা হয়েছে যে তাদেরকে এই ধরনের বিভ্রান্তকর কোনো খবর যাতে তারা প্রচার বা প্রকাশ না করে। তবে একটি বিষয়ে আরেকটি আলোচনা আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুক্ষণের মধ্যে দেখেছি যে আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই যে বিএনপির পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে এই সাক্ষাৎকার বিষয়ে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তারা কি আসলে এই বক্তব্যের ভেতরে, অর্থাৎ এই সময় পত্রিকায় যেটি প্রকাশ পেয়েছে সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের কোনো অংশ কি তারা কোট করেছেন কিনা, বা সেখানে বলেছেন কিনা যে এইটি ভুল অথবা এটি ভুল, নির্দিষ্ট করে কোনটি ভুল এমন কিছু বলেছেন কিনা? শুধুমাত্র এটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এরকম একটি বক্তব্যই তারা দিয়েছে, এবং এরকম একটি টেক্সট আকারে দেওয়া হয়েছে। সেই বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম একটু আগে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কতক্ষণ আগে আমি দেখেছিলাম যে বিভিন্নভাবে কিন্তু এসেছে যে এই কোন কোন জায়গাটিতে ভুল হয়েছে, স্পেসিফিক সেই জায়গাগুলো যদি তারা পরিষ্কার করতো তাহলে হয়তো সেই জায়গাগুলো বুঝতে সুবিধা হতো, এবং জনগণেরও বুঝতে সুবিধা হতো যে আসলে কোন কোন জায়গাগুলো অন্যভাবে উপস্থাপন করা হয়েছে।
জামাত এবং এনসিপির কথা বলছিলেন, আমরা জানি যে এই ঘটনার পর জামাত এবং এনসিপি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা দেখেছি গণমাধ্যমে। আমরা একটু জানতে চাই যে সামনে ফেব্রুয়ারিতে ভোট এবং ভোটের রাজনীতিতে এই যে নতুন করে উত্তাপ তৈরি হলো, এইগুলো কোনো প্রভাব ফেলবে কিনা? ভোটের রাজনীতি দেখেন এখনো অনেকটা সময় বাকি আছে। সেই ভোটের ডামাডোল শুরু হয়ে গেছে, ঠিক আছে। 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন, তবে সেই নির্বাচনের তফসিল ঘোষণা করা বা কোন তারিখে ভোট হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে প্রত্যেকটি দলই মোটামুটি ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে। এর মধ্যে কেউ কেউ প্রাথমিকভাবে তাদের প্রার্থিতাও কিন্তু জানান দিয়েছে। আমরা একটু জানতে চাই যে জামাত এবং এনসিপির আর কি বিষয় ছিল, তারা এই ব্যাপারে আর কি বলেছেন? জামাত এবং এনসিপি কি বিষয় বলেছে তার আগে আমি একটি প্রতিবেদন দেখে আসতে চাই। এদিকে কলকাতার পত্রিকায় দেয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। বিএনপির কাছে 30 আসন ছাড় চাওয়া দাবি অস্বীকার করেছে দলটি। অন্যদিকে এনসিপির ডাকে লোক আসে না, মির্জা ফখরুলের এমন দাবি উড়িয়ে দিয়ে তরুণদের দলটি বলছে বিপুল জনসমর্থন আছে তাদের। আওয়ামী লীগ সহ অভ্যুত্থান বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে নয় বলেও সাফ জানায় এনসিপি। দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন। জুলাই সনদের আইনি ভিত্তি সুষ্ঠু নির্বাচন, সংসদে 2 কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জামায়াতে ইসলামী। ভারতীয় পত্রিকা এই সময়কে দেয়া সাক্ষাৎকারে বিএনপিকে চাপে রাখতে এই আন্দোলন বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিস্ফোরক সব মন্তব্য করেন যা ঝড় তুলেছে রাজনীতিতে। মহাসচিবের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জামায়াত। বিবৃতিতে জামায়াত সম্পর্কিত তথ্যের প্রমাণ মির্জা ফখরুলকে দিতে বলেছে দলটি, অন্যথায় জনগণের সামনে দুঃখ প্রকাশ করার আহ্বান তাদের। আমাদের পক্ষ থেকে মির্জা ফখরুলের দাবি অস্বীকার করে জামায়াত বলছে তাদের আন্দোলন জনগণের দাবি। 30টি আসন ছাড় নিয়ে সমঝোতার প্রস্তাবও মিথ্যা। তো এটা একটা অসত্য বক্তব্য, এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারো সাথেই হয় নাই। জামায়াতকে আর মাথায় উঠতে দেয়া হবে না, মির্জা ফখরুলের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় জামায়াত নেতা বলেন তারা জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করেন, কারো মাথায় ওঠার জন্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সাক্ষাৎকারে এনসিপি নিয়েও মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন এনসিপির ডাকে এখন আর লোক আসে না। এই বক্তব্যের বিরোধিতা করে এনসিপি বলছে জুলাই পদযাত্রায় বিপুল জনসমর্থন মিলেছে, বরং গত 17 বছরে বিএনপিকেই ছোট দল মনে হয়েছে। এনসিপির ডাকলে লোক আসে না, আমার ধারণা ওনার কিছু তথ্যের ঘাটতি আছে। 60 জেলায় আমরা যে পদযাত্রা করলাম, প্রত্যেকটা জেলায় বিপুল জনগণের সাড়া দেখা গেছে। বিএনপি এত বড় দল গত 17 বছর মনে হয় নাই। সেদিকে আমাদের বয়স মাত্র 6 মাস। এখনই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে এই ধরনের কথা বলতে হচ্ছে, এটাই কিন্তু আমাদের শক্তিমত্তার পরিচয়। আওয়ামী লীগ ও 14 দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে থাকায় মির্জা ফখরুলের বক্তব্যের নিন্দা জানিয়ে বিষয়টি নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সরওয়ার তুষার। তিনি চান আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল সবাই নির্বাচনে আসুক। এটা খুবই ভয়ঙ্কর এবং আপত্তিকর বক্তব্য, এবং আমরা আমাদের দল থেকে সর্বোচ্চ তীব্র নিন্দা জানাই। কোনোভাবেই আগামী নির্বাচনে যদি আপনি আওয়ামী লীগকে অংশ নেন, এই পরিকল্পনাটা হচ্ছে আগামী নির্বাচনকে ভণ্ডুল করার পরিকল্পনা। অন্য রাজনৈতিক দলের মতো ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই এনসিপির, তবে তার আগেই বিচার ও সংস্কার নিশ্চিত করার দাবি দলটির। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মামুন। প্রবল, আমরা আপনার প্রতিবেদনটি দেখছিলাম, যেখান থেকে আসলে অনেক কিছুই পরিষ্কার বোঝা যায়। আরেকটি বিষয় একটু জানতে চাই যে সেই সাংবাদিক সময় পত্রিকার তিনি কিন্তু প্রশ্ন করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে দেশের রাজনীতিতে আসলে ভারতের প্রভাব আছে কিনা, বা ভারত সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর কিন্তু বিএনপি মহাসচিব দিয়েছিলেন। হ্যাঁ, একটি প্রশ্ন ছিল যে আগামী নির্বাচনে যারাই বিজয়ী হবে, কোনো এক সময় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সেটি কোট করেই তিনি বলেছেন যে ভারতের প্রভাব মুক্ত একটি সরকার হবে। এবং তাহলে কি ভারতের প্রভাব থাকছে না? এরকম একটি প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু বলেছেন যে এতদিন ভারত ভুল করেছে যে আওয়ামী লীগের দেওয়া চশমায়
বিএনপি এবং জামাতকে এক করে দেখেছে। বিএনপি এবং জামাত একরকম দল নয়, এবং তারপরেই আবার প্রশ্নটি এসেছে যে বিএনপি এবং জামাত দীর্ঘ 25 বছর তারা একই সাথে রাজনীতি করেছে। তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আবার সেটিকে বলেছেন যে একই সাথে রাজনীতি করলেও তারা ভিন্ন ধারার রাজনৈতিক দল, এবং সেটি ভারতের ভুল, এবং ভারত শুধুমাত্র আওয়ামী লীগের উপরেই প্রভাব বিস্তার করেছে এবং তাদের সাথেই যোগাযোগ রেখেছে, অন্যদের সাথে যোগাযোগ রক্ষা করেনি। এবং এর ফলে বাংলাদেশে একটি ভারত বিরোধী অবস্থা তৈরি হয়েছে। এবং যদিও ভারতের যে অবস্থা ভৌগোলিক এবং ইতিহাসগতভাবে বাংলাদেশে তাদের প্রভাব রয়েই যাবে, এরকম একটি মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। শুরুতেই আমার রিপোর্টটিতেও আপনি যেভাবে দেখেছেন যে বাংলাদেশের রাজনীতিতে আমরা শুরুতে যেভাবে বলেছিলাম যে তীব্র একটি প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এবং আজকে দিনভরে এই নিয়ে আলোচনা হয়েছিল। জামাত তাদের আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে, বিবৃতি দিয়েছে, এবং তারা এটিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। এবং একটু দেখতে চাই যে এই ছাড় নিয়ে সমঝোতার প্রস্তাব একদম সাফ বলেছেন যে মিথ্যা, জনগণের সমর্থন নিয়ে যে রাজনীতি করে জামাত কারো মাথায় ওঠার জন্য নয়। এই প্রসঙ্গটি এসেছে, আপনি শুরুর রিপোর্টটিতে দেখেছেন যে তিনি বলেছেন যে জামাতকে আর সুযোগ দেওয়া হবে না, মাথায় ওঠার সুযোগ দেওয়া হবে না, সেই প্রসঙ্গে বলেছেন জামাত নেতা সহকারী সেক্রেটারি জেনারেল। অন্যদিকে পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের দাবি, এই বিষয়টি তিনি তুলেছেন। সেই সাংবাদিকের একটি প্রশ্ন হচ্ছিল যে আগামী নির্বাচন কি ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে কি না। সেক্ষেত্রে জামাত ইসলামের একদিকে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি, অন্যদিকে এনসিপির গণপরিষদ নির্বাচনের দাবি, সংবিধানকে নতুন করে সাজানোর দাবি। সেই বিষয়টি আসলে কি হবে তাহলে? এই দাবি পূরণ না হলে কি নির্বাচন হবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের বৈঠক হয়েছে, কথা হয়েছে, এবং তিনি বলেছেন যে অবশ্যই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, না হলে তিনি মার্চ মাসে তিনি আর থাকছেন না, এরকম একটি কথাও কিন্তু সেখানে এসেছে। অতএব ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে নিশ্চিতভাবে তিনি বারবার বলেছেন, এবং পিআর পদ্ধতি নয়, জনগণ যে প্রচলিত পদ্ধতিতে এতদিন ভোট দিয়ে এসেছে সেই বিষয়টিও তিনি উল্লেখ করেছেন যে জনগণ পিআর বুঝে না, সেটি হচ্ছে গিয়ে তাদের মূল দাবি এবং মূল কথা, যে জামাতও আসবে, এনসিপিও আসবে, সর্বদলীয়ভাবে তারা ভোটের রাজনীতিতে মানুষজন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে। জামাতের পাশাপাশি কিন্তু এনসিপিও আমরা দেখেছি যে আমি এনসিপির কথাটাইও পাশাপাশি বলতে চাই যে এনসিপি তারাও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যগুলোতে, এবং তাদের মন্তব্য বিকেলবেলার যে তাদের যে অনুষ্ঠান ছিল, এবং সেই অনুষ্ঠানের মধ্যেও কিন্তু তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন, সার্জিস আলম তিনি বলেছেন, এর আগে আমরা যখন বিশেষ রিপোর্টটি করি সে সময় তাদের সরোয়ার তুষার তিনিও বলেছেন। এবং তখন কিন্তু একটি প্রসঙ্গ এসেছে যে মির্জা ফখরুল আলমগীর তিনি যে কথাটি বলেছেন যে এনসিপি আসলে খুব একটা শক্তিশালী দল না, তাদের ডাকে লোকজন আসেন না। তখন তারা উল্লেখ করেছে যে তাদের যে জেলায় জেলায় যে প্রচারণার অংশ হিসেবে তারা 64 জেলার জায়গায় 60টি জেলায় গিয়েছে, সেখানে বিপুল জনসমর্থন ছিল। রাত 11টা-12টা পর্যন্ত মানুষজন তাদের জন্য অপেক্ষা করেছে, এবং তারপরে উপজেলা সম্মেলনে গিয়েও তৃণমূল পর্যায়ে তারা বিপুল জনসমর্থনের সাড়া পেয়েছে, এবং আগামী নির্বাচনেও তারা এই সারাটি অব্যাহত থাকবে। এটিকে তারা সংঘবদ্ধভাবে সাংগঠনিক রূপ দিতে চায়, এবং তারা কিন্তু রাজপথেও প্রতিবাদ জানিয়েছেন এই সাক্ষাৎকারটির, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে তার বক্তব্যের প্রতিবাদে আমরা দেখেছি যে মিছিল করেছেন তারা, এনসিপি নেতারা কথা বলেছেন, এবং তারা মোটা দাগে আসলে যে জনসমর্থন নেই এই বিষয়টির সমালোচনা করেছেন। তারা বলছেন যে তাদের বিপুল জনসমর্থন আছে। আর এর আগে 17 বছর কিন্তু বিএনপিকে ছোট দল মনে হয়েছে, এই কথাও কিন্তু তারা বলেছেন। সেই মন্তব্যটিও সরোয়ার তুষার তিনি বলেছেন যে এতদিন 17 বছরের যে অবস্থা ছিল তাতে বিএনপির যে রাজনৈতিক কর্মকাণ্ড তাতে মনে হয়েছে বিএনপি একটা ছোট দল, এরকম মন্তব্য করেছে। অন্যদিকে পাশে ছোট্ট একটি কথা দিয়ে শেষ করি, সেটি হচ্ছে গিয়ে 6 মাসের দল অর্থাৎ শিশু বলতে চায় যে এনসিপি, তাদেরকে নিয়ে মির্জা ফখরুল ইসলামের এরকম মন্তব্য এটি তাদেরকে আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে, এরকম একটি কথাও কিন্তু তিনি বলেছেন। সানবিরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা তখন আলোচনায় ছিলাম সহকর্মী সানবিরুলের সঙ্গে। বিএনপি নেতাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটি মহল পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের চেষ্টা করছে। দেশের মানুষ সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর জানে না, এমন মন্তব্য করে নেতারা বলেছেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পরও ভোট বানচালের অপচেষ্টা করছে ৭১-এর পরাজিত শক্তি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক মহলে চলছে প্রস্তুতি, ঠিক তখন কয়েকটি দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে। বিষয়টি সরকার ও অন্যান্য দলের মধ্যে তৈরি করেছে বিভক্তি।
মন্দিরে পূজা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন, দেশের মানুষ সংবিধান মোতাবেক সরাসরি ভোটে অভ্যস্ত, পিআর তারা বোঝে না, তাই জনগণই তাদের সিদ্ধান্ত নিক। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দিনাজপুরে বিএনপির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ যদি সংবিধান হয়, তাহলে জনগণকে সেই মত প্রকাশের সুযোগ তো আপনাকে দিতে হবে, এবং আপনি আপনার নির্বাচনী ম্যানিফেস্টো, দলীয় ম্যানিফেস্টোতে আপনি দিয়ে জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নিক। এদিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অপপ্রচার চালিয়ে পতিত স্বৈরাচারকে পুনর্বাসনে চক্রান্ত করছে একটি মহল। বিএনপির মনোনয়নের নামে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হতে দলীয় কর্মীদের আহ্বান জানান তিনি। জনগণ অবলোকন করছে যে গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ ও দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময়ে মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনে তার সঙ্গে ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন এবং চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেটের সঙ্গে বৈঠক করেন। মিশেল ব্যাশেলেট 2018 থেকে 2022 সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। জাতিসংঘ সাধারণ পরিষদের যে বিতর্ক পর্ব, যেটি বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের মূল পর্ব, সেই বিতর্ক পর্বে অংশগ্রহণের মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে দ্বিতীয় দিনের তার কর্মসূচি শুরু করেছেন। সেখানে তিনি অধিবেশনে যোগ দিয়েছেন এবং যোগ দেওয়ার পরে অধিবেশনের ভেতরে বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং রাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন। তিনি ইতিমধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং এখন এই মুহূর্তে যে বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠক চলছে। সেখানে বাংলাদেশের বিনিয়োগ, অর্থনীতি, উন্নয়ন, নানান বিষয়ে প্রধান উপদেষ্টা এই বিশ্ব নেতাদের সামনে তার নিজের অবস্থান তুলে ধরবেন এবং বিশ্ব ব্যাংক যে বাংলাদেশের উন্নয়ন সহযোগী, সেখানে আরও কি কি বাংলাদেশের উন্নয়নে করা যায় সেই বিষয়ে একটি প্রস্তাবনা দেবেন বলে আমরা জেনেছি। আজকের এই যে কর্মসূচি, আরও কয়েকটি কর্মসূচি রয়েছে প্রধান উপদেষ্টার, এবং সন্ধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে কিন্তু যে সৌজন্য সাক্ষাৎ এবং যে নৈশভোজ, সেই নৈশভোজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। কিন্তু সব কিছু ছাপিয়ে গত সোমবার এনসিপির উপরে যে হামলার ঘটনাটি ঘটেছে, আক্তার হোসেন এবং ডক্টর তাসনিম জারা, সেই বিষয়টি কিন্তু এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এবং নিউ ইয়র্কের যে স্থানীয় প্রবাস জীবনের যে রাজনীতিতে, সেই রাজনীতিতে সেটি গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যেই সরকার বিবৃতি দিয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা এসেছেন তারা কিন্তু তাদের নিরাপত্তার বিষয়টি কিন্তু আরও জোরদার করা হয়েছে এবং এই বিষয়ে পররাষ্ট্র দপ্তরকে অবহিত করা হয়েছে এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয় এবং পরবর্তী সময়ে আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সমর্থিতদের কাছ থেকে যেটি জেনেছি যে গ্রেফতারকৃত সেই ব্যক্তিকে ইতিমধ্যে ছেড়েও দেওয়া হয়েছে। এখন বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সব কিছু মিলিয়ে প্রথম দিনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সব খুব ঘটনাবহুল ছিল। তিনি দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে এনসিপি নেতাদের উপর হামলার ঘটনায় কনসুলেট প্রধানের পদত্যাগ চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। হামলাকারীদের পাশাপাশি সম্পৃক্ত কর্মকর্তাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তিনি। দুপুরে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এদিকে বিকেলে এনসিপির বিক্ষোভে দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না।
নিউ ইয়র্কে এনসিপি সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেন ঢাকা মহানগর এনসিপির নেতাকর্মীরা। বিকেল 5টায় শাহবাগ থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় বাংলা মোটরে। সংক্ষিপ্ত বক্তব্যে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ভারতীয় গণমাধ্যমে দেওয়া বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানান। আর ভারতের আশীর্বাদে কেউ ক্ষমতায় যেতে চাইলে তা পূরণ হবে না বলে মন্তব্য করেন মুখ্য সংগঠক সার্জিস আলম। যদি আপনাদের পলিটিক্স ভারত মুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান, আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেব। ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদেরকে খুশি করে আওয়ামী লীগকে পিঠ চাপড়ে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? ভারতের আশীর্বাদে এই বাংলাদেশে কোন দল আর ক্ষমতায় আসতে পারবে না। এদিকে বিকেলে বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আখতার হোসেনের উপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয়। নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, ফ্যাসিবাদের জমানায় নিয়োগকৃত আওয়ামী দোসরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি করলে বিএনপির জন্য তা কাল হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, তাহলে সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। জাতীয় নাগরিক পার্টি ও গণঅধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির শীর্ষ নেতা। চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। দলটিকে বিকল্প প্রতীকের জন্য আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আখতার আহমেদ জানান, নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। এদিকে সংবাদ সম্মেলন করে শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনসিপি। নির্বাচন কমিশনের তফসিলে ৬৯টি প্রতীকের সঙ্গে নতুন ৪৬টি যুক্ত করে ১০ জুলাই ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায় কমিশন। তবে এর মধ্যে শাপলা না থাকায় বারবার ইসির শরণাপন্ন হয় শাপলা প্রতীক চাওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবশেষ সোমবার সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপিকে শাপলা প্রতীক না দেয়া হলে মাঠে নামার হুঁশিয়ারিও দেয় দলটির মুখ্য সমন্বয়ক। নিবন্ধনটা যেই প্রতীকা হবে এটা অবশ্যই শাপলা এর ব্যত্যয় করা যাবে না। তবে মঙ্গলবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করে ইসির সচিব বলেন, ইসির ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই, যার কারণে এনসিপিকে বিকল্প প্রস্তাব পাঠাতে হবে। প্রতীকের যে তালিকা, সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? ওনাদেরকে বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে। এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সুশীল সমাজের প্রতিনিধি এবং শিক্ষক সমাজের প্রতিনিধি, এখন এটা ২৮ তারিখে আমরা এটাকে করব, ধারাবাহিকভাবে তারপরে শিডিউলটা করব। ইসির এমন বক্তব্যের পর সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শাপলা প্রতীকের দাবি থেকে সরছে না তার দল। শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি, ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। এর আগে শাপলা, মোবাইল ফোন এবং কলম প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য আবেদন করেছিল এনসিপি। পরে শাপলা প্রতীক নিয়ে দুই দলের জটিলতা তৈরি হলে পুনরায় শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা প্রতীক চেয়ে চিঠি দেয় দলটি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ৩ দিন পেছানো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। নতুন তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর হবে ভোট। এছাড়া নির্বাচন উপলক্ষে ১২ থেকে ১৮ অক্টোবর সব ধরনের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। চাকসু নির্বাচন কমিশনার জানান, দুর্গাপূজায় টানা ৯ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রচার কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রার্থী ও শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী ঢামাডোলে ভাটা রাকসুর পর এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনও পেছানো হলো।
ভোটের দিনক্ষণ 12 অক্টোবরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে 15 অক্টোবর। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনার জানান, দুর্গাপূজায় ক্যাম্পাস 9 দিন বন্ধ থাকায় ঠিকমতো প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা। তাই শিক্ষার্থী ও প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোটের তারিখ পরিবর্তন করা হয়েছে। অ্যানোনিমাস সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হল এবং হোস্টেল সংসদ ইলেকশন 12 তারিখ রবিবারের পরিবর্তে 15 তারিখ বুধবারে নির্ধারণ করা হলো। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। বলছেন এতে নির্বাচনের প্রস্তুতিও ভালো হবে। নির্বাচন পেছানোর সুনির্দিষ্ট কারণ জানতে চায় ছাত্র শিবির। একবার যখন পিছাইছে তখন আবার পিছাইতে পারে, কারণ পিছনের রিদমটা শুরু হইলো। আমাদের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব কোনো প্রকার বিলম্ব ছাড়া যাতে নির্বাচনটি করা হয়। আমরা চাইছিলাম যাতে জিনিসটাতে আর একটু বেশি পেছানো যায়, যাতে হচ্ছে শিক্ষার্থীরা আসুক, আমরা হচ্ছে প্রচারণা ঠিকমতো চালাই। প্রশাসন হয়তো আশঙ্কা করতেছে, কারণ বিসিএস পরীক্ষা এবং দীর্ঘ একটা ছুটির পরে স্টুডেন্টরা বাড়ি থেকে আসবে কিনা, যার কারণে আমরা প্রস্তাবনা দেওয়ার আগেই প্রশাসন একটি ভালো কাজ করেছে। আমরা স্যারদেরকে বলছি, আপনারা কিসের ভিত্তিতে পরিবর্তন করেছেন এটার একটা ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে 12 অক্টোবর থেকে 18 অক্টোবর সব ধরনের পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। জীবনের মায়া ভুলে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিলেন ফায়ার ফাইটার শামীম। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আরও একবার সবাইকে স্মরণ করিয়ে দিয়ে গেলেন দায়িত্ববোধ। গাজীপুরের টঙ্গীতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাতে ফায়ার সার্ভিসের সদর দফতরে তার জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শামীমকে শহীদের মর্যাদা দেওয়ার পাশাপাশি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আগুনে পুড়ে গেছে শরীরের শতভাগ। ঝলসানো শরীর নিয়ে হাসপাতালের বিছানায় 24 ঘন্টা ছটফট করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ফায়ার ফাইটার শামীম আহমেদ। মঙ্গলবার রাতে শামীমের মরদেহ নেওয়া হয় ফায়ার সার্ভিসের সদর দফতরে। সেখানে জানাজায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় শামীম শহীদের মর্যাদা পাবে বলে উল্লেখ করে উপদেষ্টা নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আরও 3 জন আমাদের বার্ন ইউনিটে ভর্তি আছে। এর ভিতরে একজনের অবস্থা একটুখানি অন্যান্য থেকে একটু খারাপ, আরেকজনের 42% আছে, আরেকজনের 5%। তা আজকে সিঙ্গাপুর থেকে একজন ডাক্তার আসতেছেন, উনি হয়তো 10টার দিকে এসে পৌঁছবে। তারপর ওনার অ্যাডভাইসের পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এ সময় স্বজনরা নিহতের জন্য দোয়া প্রার্থনা করেন এবং সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে সরকারের সহযোগিতা কামনা করেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা পরিবার এবং তার 3টি সন্তান যেমন সহযোগিতা পায়। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ফায়ার সার্ভিসের আরও 2 সদস্য সহ হাসপাতালে ভর্তি রয়েছেন 3 জন। সাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগে বায়ুর মান 61, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 69। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 59, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 85। রাজশাহী বিভাগে বায়ুর মান 67, এটি সন্তোষজনক। আর্দ্রতা 76। সিলেট বিভাগে বায়ুর মান 60, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 76। খুলনা বিভাগে বায়ুর মান 66, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 85। বরিশাল বিভাগে বায়ুর মান 61, যা সন্তোষজনক। আর্দ্রতা 81। রংপুর বিভাগে বায়ুর মান 64, এটি সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 72। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 62, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 71%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 59 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 67। দুর্গাপূজার আগে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের কলকাতা। সোমবার থেকে টানা বৃষ্টিতে শহরের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস।
কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান। এ চিত্র কলকাতা শহরের। পূজার আনন্দের মাঝেই সোমবার থেকে টানা বৃষ্টিতে নাকাল ভারতের কলকাতা। বৃষ্টির পানিতে সড়কে তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। পানি পেরিয়েই কর্মস্থলে ছুটছেন অনেকে। এবারের এই বৃষ্টিকে নজিরবিহীন মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন 5 ঘন্টায় কলকাতায় প্রায় 300 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এত বৃষ্টি হয়েছে যে খুব জল হয়ে গেছে। 72 সালে বেজেছে, তখন 3 দিন জল জমা ছিল। এখন তো তারপর থেকে আর এই প্রথম এতটা জল আমি আমার এই অবধি দেখি। অফিসে এসছি, সব বন্ধ। দুর্গা পূজা আছে না, কালকে ঘট স্থাপনা হয়েছে, 3 ঘন্টা হেঁটে হেঁটে এসছে। এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কলকাতা পৌরসভা কর্তৃপক্ষ। বৃষ্টি কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান শহরের মেয়র। আমরা যেখানেই জল ফেলি, কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলোর থেকে যাবে নদীতে, নদীর থেকে যাবে সমুদ্রে। এই সবটাই ভরে রয়েছে, টুইটুম্বুর হয়ে রয়েছে। বৃষ্টিতে বেশি জলমগ্ন হয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু এলাকা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কলকাতার পত্রিকায় মির্জা ফখরুলের বক্তব্য নিয়ে রাজনীতির মাঠে তোলপাড়। বিএনপির কাছে 30টি আসন চাওয়ার দাবি অস্বীকার জামায়াতের। নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত দেখছে এনসিপি। নিউ ইয়র্কে আখতারকে হেনস্থার প্রতিবাদে ফুঁসছে এনসিপি। রাজধানীতে বিক্ষোভ, নিরাপত্তায় ব্যর্থতার অভিযোগ, দায়ী কর্মকর্তাদের শাস্তি ও কনসুলেট প্রধানের পদত্যাগ দাবি। এবং শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প চেয়ে আবেদনের আহ্বান ইসির। আইনি যুক্তি দেখাতে পারেনি কমিশন, দাবিতে অটল থাকার ঘোষণা নাগরিক পার্টির। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।